রাজধানীর বিভিন্ন খালের উপর নির্মিত বক্স কালভার্টের কারণে বর্জ্য জমে বন্ধ পানি নিষ্কাশনের পথ, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। 12 ফিট বাই 12 ফিট একটা পাইপ আছে। এই পাইপগুলোর ভিতরে শুধুমাত্র 1 ফিটের মতন ক্লিয়ার আছে। কালভার্ট করছে, এই পানি তো থাকার কথা না। সাকশন লেভেলের কাছে পানি পর্যাপ্ত আসে না, না আসার কারণে আমাদের পাম্প পরিচালনা যথেষ্ট ব্যাহত হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি দিয়েও পরিষ্কার করা যাচ্ছে না, দাবি ওয়াসার। রক্ষণাবেক্ষণের অভাবকে দোষলেন নগরবিদরা। রিমোট দিয়ে পর্যন্ত করে দেখেছি মাত্র 2/3 বা হাফ পর্যন্ত করা যায়, তার নিচে যাওয়াই যায় না। ওপেন খাল যে পরিমাণ পানি নিষ্কাশন করতে পারে, কোনোদিনও বক্স কালভার্ট সেটা পারেনি, পারবেও না। এক্সিস্টিং গুলিকেই মেনটেন করতে না পারি, তাহলে বক্স কালভার্ট উন্মুক্ত থাকলেই আমরা যেগুলি মেনটেন করতাম তারও কোনো নিশ্চয়তা নাই। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের হাসপাতালগুলোর আউটডোর চলে মেডিকেল অফিসার দিয়ে, রোগী দেখেন না কোনো সিনিয়র চিকিৎসক, বিএম এর উদ্বেগ। বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুকে সঠিক পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বললেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলের ভুয়াপুরে কলেজ ছাত্র রাজন হত্যা মামলায় 12 জনের ফাঁসির আদেশ, 4 আসামি পলাতক। 5 বছরে হত্যা, ধর্ষণ সহ 364টি সহিংস ঘটনার শিকার আদিবাসী নারী ও শিশুরা। উচ্ছেদের প্রথম পর্যায়ে চালানো হয় নির্যাতন, অভিমত বিশেষজ্ঞদের। এবং অন্যতম আসামির ভিডিও বার্তাকে কেন্দ্র করে ফের আলোচনায় সালমান শাহ মৃত্যু রহস্য, মোড় ঘুরবে মামলার, বলছেন আইনজীবী। রাজধানীর বিভিন্ন খালের ওপর নির্মাণ করা বক্স কালভার্টগুলো নিয়ে বিপাকে পড়েছে ঢাকা ওয়াসা। দীর্ঘদিন বর্জ্য জমে পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় জলজট সমস্যা নিরসনে ব্যর্থ হচ্ছে বলে দাবি সংস্থাটির। কালভার্টগুলো উন্মুক্ত করে দেওয়ার কথা উঠলেও বাস্তবে তা অসম্ভব বলে মনে করেন স্থানীয়রা। তাদের দাবি, যে কোনো উপায়ে ময়লা পরিষ্কার এবং নতুন করে বর্জ্য ফেলা বন্ধ করা না গেলে স্থায়ী জলাবদ্ধতার শিকার হবে ঢাকার অনেক এলাকা। বিস্তারিত মিজানুর রহমান খবিরের রিপোর্টে। ঢাকা দক্ষিণের ধলাই খালের উন্মুক্ত অংশ মাত্র কয়েকশো গজ, কমপক্ষে 10 কিলোমিটার খালের বেশিরভাগ অংশই এখন সড়ক। রাস্তার নিচের বক্স কালভার্টের ভেতর দিয়ে পানি নিষ্কাশনের পথ রয়েছে বুড়িগঙ্গা নদীর দিকে, কিন্তু এই খাল ও কালভার্টের ভেতরের পুরো অংশই বর্জ্যে পরিপূর্ণ হওয়ায় দ্রুত পানি নিষ্কাশন হয় না। সাকশন লেভেলের কাছে পানি পর্যাপ্ত আসে না, না আসার কারণে আমাদের পাম্প পরিচালনা যথেষ্ট ব্যাহত হচ্ছে। কালভার্ট করছে, এই পানি তো থাকার কথা না। ধুলাই খাল এত পানি হয়েছে যে 8 থেকে উপরে পানি। 12 ফিট বাই 12 ফিট একটা পাইপ আছে। এই পাইপগুলোর ভিতরে শুধুমাত্র 1 ফিটের মতন ক্লিয়ার আছে। দক্ষিণে সেগুন বাগিচা, ফকিরের পুল, মতিঝিল, কাঁঠাল বাগান, হাতির পুল, নাজিমুদ্দিন রোড, উত্তরে মিরপুর, বাউনিয়া বাঁধ সহ অনেক এলাকাতেই সড়ক ও আবাসনের মোড়কে ঢাকা পড়ে আছে এমন অনেক খাল। স্থানীয়রা মনে করেন কিছু জায়গার অবকাঠামো সরানো এবং বিকল্প সড়ক তৈরি করাও বেশ কঠিন কাজ। এটা খাল ছিল, এটা জাতীয় পার্টির আমলে এটা ভরাট করে রাস্তা করা হয়েছে, রোড হয়েছে, প্রায় 30 বছর হয়ে গেছে। এখন চাইলেও খাল করতে পারবে না, কারণ এটা হলো প্রাকৃতিক খাল ছিল। পিটগুলো আছে, পিটগুলো উঠে যদি একদম নাইনগা থেকে নিয়ে সুত্তাপুর থানা পর্যন্ত পরিষ্কার করে এখনো পানি ক্লিয়ার হয়ে যাবে, কারণ আউটলেটটা যেটা আছে ওইটা খালি আছে। ঢাকা ওয়াসা জানায় উচ্চ প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করেও খালের বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয়নি। ভোগান্তির কারণে নতুন করে বক্স কালভার্ট নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে তাদের। ভিতরে মানুষ ঢুকতে পারে না, মানুষ ঢুকলে মানুষ মরে যাবে। রিমোট দিয়েও পর্যন্ত করে দেখেছি মাত্র 2/3 বা হাফ পর্যন্ত করা যায়, তার নিচে যাওয়াই যায় না, কারণ সলিড সমস্ত স্লাজ বসে আছে। ওপেন খাল যে পরিমাণ পানি নিষ্কাশন করতে পারে, কোনোদিনও বক্স কালভার্ট সেটা পারেনি, পারবেও না। ঢাকা শহরে বক্স কালভার্ট করা হারাম। পানি প্রবাহ বজায় রাখতে ড্রেন ও খালে বর্জ্য ফেলা বন্ধ করা, খাল উদ্ধার, ভরাট বন্ধ এবং খননে গুরুত্ব দেওয়ার আশ্বাস ঢাকা ওয়াসার। জলাধার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে রাজুক, সিটি কর্পোরেশন সহ অন্য সংস্থাগুলোর সমন্বয় দরকার বলে মনে করে প্রতিষ্ঠানটি।
মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে কেবল বক্স কালভার্টের জন্যই রাজধানীর জলাবদ্ধতা হচ্ছে না বলে মনে করেন স্থপতি মোবাশ্বের হোসেন। দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, বিদ্যমান খালগুলোর রক্ষণাবেক্ষণের অভাবেই ঢাকা শহরের জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ঢাকা শহরের জলাবদ্ধতার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে এই বক্স কালভার্ট। এখন আসা যাক, শুধুই কি বক্স কালভার্টের জন্য ঢাকা জলাবদ্ধতা হচ্ছে? না, ঢাকা শহরে এই বক্স কালভার্টের বাইরে অনেকগুলি খাল ছিল এবং অনেকগুলি খাল এখনো আছে, সেগুলিকে আমরা প্রপারলি মেনটেন করছি। আমি যদি এক্সিস্টিং গুলিকেই মেনটেন করতে না পারি, তাহলে বক্স কালভার্ট উন্মুক্ত থাকলেই আমরা যেগুলি মেনটেন করতাম তারও কোনো নিশ্চয়তা নাই। আমরা পরিবেশবাদী হিসেবে কোনো অবস্থায় বক্স কালভার্টকে মেনে নিতে পারি না। এটা আমরা স্বীকারও করি না যে এই জিনিসটা ঢাকা শহরের উন্নয়নে কোনো কাজে লেগেছে। দেশের হাসপাতালগুলোর আউটডোর চলে মেডিকেল অফিসার ও আবাসিক মেডিকেল অফিসার দিয়ে। রোগী দেখেন না সিনিয়র কোনো চিকিৎসক বা অধ্যাপক। অধ্যাপকদের দেখাতে চাইলে রোগীদের যেতে হয় তাদের প্রাইভেট চেম্বারে। খোদ বিএমএ বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বলছে, অধ্যাপকদের সেবা পাওয়া রোগীদের অধিকার। তবে অধ্যাপকদের দাবি, বিভিন্ন কাজে তাদের এতটাই ব্যস্ত করা হয়েছে যে আউটডোর সেবা দেয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। হাসপাতালগুলোর বহির্বিভাগের সেবা নিয়ে আব্দুল আহাদের 2 পর্বের রিপোর্টে আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। ডাক্তারপাড়া হিসেবে খ্যাত সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটে অধ্যাপকদের চেম্বারে রোগীদের ভিড়। বহু কষ্টে একটি টিকিট সংগ্রহ করে এখানে এসেছেন ডাক্তার দেখাতে। রোগীরা জানান, হাসপাতালে গেলে তাদের পছন্দের এই সিনিয়র ডাক্তারদের দেখানো যায় না, তাই বাড়তি খরচ করে শরণাপন্ন হয়েছেন চেম্বারে। হাসপাতালে গেলে টাকা পয়সা কম লাগে, কিন্তু চেম্বারে আসলে পরিপূর্ণ 500 টাকা লাগে ভিজিট। হাসপাতালে আসলে ভালো ডাক্তার পাওয়া যায় না। প্রাইভেটও দেখাই না আগে একটু আর বালা দেখো, সরকারিতে গেলে তো তারা মিলে না, বড় ডাক্তারের মিলে না। টেকা বড় না, আমরা তো রুগী বড়। ওসমানী মেডিকেল কলেজে 8টি বিভাগে বহির্বিভাগ চালু রয়েছে। এখানে চিকিৎসা দেন মেডিকেল অফিসার ও আবাসিক চিকিৎসকরা। আবাসিক চিকিৎসকরা প্রয়োজন মনে করলে রোগীদের ভর্তি দেন হাসপাতালে, আর ইনডোরে ভর্তি হয়েই রোগীরা দেখা পান অধ্যাপকদের। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করেন, ইনডোর আউটডোর সবখানে অধ্যাপকদের সেবা পাওয়া রোগীদের অধিকার। তাদের উচিত প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3 দিন বহির্বিভাগে সেবা দেয়া। ম্যানেজমেন্টকে আমরা আবারও অনুরোধ করব যে আউটডোরে যে সকল রোগীরা আসবে একটা রুটিন করেন, যে রুটিনের মাধ্যমে অন্ততপক্ষে প্রতিদিন বহির্বিভাগে প্রফেসররা যেন ডিউটিতে থাকেন। সেটাও আমাকে একটু কোঅর্ডিনেট করতে হবে আমার হায়ার অথরিটির সাথে, যেহেতু এটা আগে প্র্যাকটিস নাই এখানে। সেটা আমি ডিজিটালদের সাথে অথবা মিনিস্ট্রির সাথে কথা বলি, আমি এটা হয়তো চেষ্টা করতে পারি। এটা আমাকে দেখতে হবে, আমি এখনই বলতে পারবো না যে হ্যাঁ কালকে চালু করতে পারবো। তবে অধ্যাপকদের দাবি, ইনডোর ও ক্লাসের পাশাপাশি বিভিন্ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে হয় তাদের। তারপরও বোর্ডে একদিন বসার চেষ্টা করেন তারা। এনারা অনেক কাজের সাথে যুক্ত, শুধুমাত্র চিকিৎসা সেবা ব্যতিরিক্ত তাদের হাসপাতালে এমবিবিএস যে ডাক্তাররা যারা পড়তে আসেন ওদের পড়াইতে হয়, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এখানেও কিছু বিশেষজ্ঞ ডাক্তারদের জড়িত থাকতে হয়। এই জিনিসগুলো আসলে হিডেন থাকে, এগুলো আসলে আমাদের প্রকাশ পায় না, আমরা দেখাইতেও পারি না, আমরা বলতেও পারি না, কিন্তু আমাদের করতে হয়। প্রাইভেট চেম্বারের অর্ধেক ফি নিয়ে সিলেটের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অধ্যাপকরা 3 দিন করে বহির্বিভাগে রোগী দেখেন। এতে কিছুটা হলেও সুফল পাচ্ছেন গরিব রোগীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুকে সঠিক পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের সংকটময় মুহূর্তে বঙ্গমাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাঙালি জাতিকে একটা আত্মপরিচয়ের সুযোগ দেওয়া, এই চিন্তা চেতনা থেকেই কিন্তু জাতির পিতা সংগ্রাম করেছেন। আর এই সংগ্রামের পাশে সব সময় থেকেছেন আমার মা। বারবার কিন্তু কারাগারে গেছেন, আর তখন দেখেছি আমার মাকে সবসময় তিনি একদিকে সংগঠন, একদিকে সংসার, তার উপর আত্মীয় স্বজন, কে অসুস্থ, কার চিকিৎসা, পার্টির নেতাকর্মী বা নেতাদের বাড়িতে, কার বাড়িতে বাজার করতে পারছে না তাকে টাকা পৌঁছে দেওয়া, তাদের দেখাশোনা করা, এই সব
আমার মা এই দায়িত্বগুলি সবসময় পালন করতেন প্রত্যেকটা ক্ষেত্রে। তিনি জানতেন যে আব্বা কি চান এবং তার যে সংগ্রাম, এটা পৃথিবীর আর কেউ না জানলেও আমার মাঝে মাঝে যেটা মনে হয় যে আমার মা জানতেন। আসলে আমার আব্বা মায়ের মতো একজন সাথী পেয়েছিলেন বলেই কিন্তু তিনি তার সংগ্রাম করে সফলতা অর্জন করতে পেরেছিলেন এবং জীবনের সব আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে, সব ভোগ বিলাস বিসর্জন দিয়ে আমার বাবার পাশে থেকে থেকে এদেশের মানুষের স্বাধীনতা দিয়ে গেছেন আমার মা। আমার মা কিন্তু কোনো দিন ওই পশ্চিম পাকিস্তানে যান নাই, কোনোদিন যেতেও চান নাই। এদেশের স্বাধীনতার জন্য সবসময় তিনি ছিলেন দৃঢ়চেতা। দুপুরের সময় আরো থাকছে। বিরল রোগে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার শনিবার, তবে হাতটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা চ্যালেঞ্জিং, জানিয়েছেন চিকিৎসকরা। ভিসা জটিলতায় যাত্রী স্বল্পতার কারণে আজও হজের একটি ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এ নিয়ে এখন পর্যন্ত 20টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া গত 4 আগস্টের বাতিল করা 2টি ফ্লাইট আজ যাওয়ার কথা থাকলেও যাত্রী স্বল্পতায় যেতে পারেনি। এদিকে হজ যাত্রার 16তম দিনে আজ সকালে 2টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া আরো 3টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সন্ধ্যা 6টা 25 মিনিটের ফ্লাইটটি বাতিল করা হয়েছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছেন অন্য ফ্লাইটগুলো সময় মতো ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবার আসি আবার এই হয়রানি হয়ে যাচ্ছে, এই হয়রানি ভোগাভোগটা হচ্ছে এবং বাইরে আমরা হোস্টেলে থাকতেছি। আমাদের বাড়তি যেটা খরচ হচ্ছে এই খরচটা আমাদের কে দেবে? যদি কোনো এজেন্ট তারপরেও কোনো রকমের গাফিলতি করে তাকে হাবও ছাড় দিবে না, নিশ্চয়ই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ছাড় দিবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফ্লাইটগুলি বাতিল হওয়ার কারণ এই যে এজেন্টরা এটা সময় মতো তারা রিপোর্ট করে নাই বা আনে নাই। তবে আমি এখন সবাইকে ডাইকা স্ট্রংলি বলে দিতেছি যে টাইমলি রিপোর্ট না করলে পরে তাদের লাইসেন্স নিয়ে অসুবিধা হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আছেন সহকর্মী তাপসির বাবু। হজ যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাপসির, সর্বশেষ যেটি তথ্য হচ্ছে যে সেটি আজকে দুপুরবেলা এখানে 48টি হজ এজেন্সির সঙ্গে বৈঠক করেছেন ধর্মমন্ত্রী এবং হাব মহাসচিব সহ কর্মকর্তারা, এবং সেই বৈঠকে 48টি এজেন্সির প্রতিনিধিরা এসেছিলেন এবং তারা বলেছেন যে তাদের মধ্যে 26টি প্রতিনিধি তাদের সৌদি আরবে যেসব সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো তারা সমাধান করেছেন। এখন 22টি হজ এজেন্সির কিছু সমস্যা আছে যার কারণে তারা এখনো পর্যন্ত ভিসা প্রক্রিয়া শুরু হতে পারেননি। তো এখনো পর্যন্ত প্রায় 20,000-এর মতো হজ যাত্রীর ভিসা আবেদন হয়নি, এই তথ্যটি আমরা জানতে পেরেছি। আর এখান থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে সকল হজ এজেন্সিকেই নোটিশ করা হয়েছে যে আগামীকাল দুপুর 2টার মধ্যে যারা এখনো পর্যন্ত এই টিকিট প্রক্রিয়া শুরু করেনি তাদের সকলকে টিকিট নিয়ে দুপুর 2টার মধ্যে সেই টিকিটের একটি কপি দেখানোর জন্য বলা হয়েছে। তো এই সব বিষয় নিয়ে মূলত আজকে সারা দিনই এখানে ব্যস্ত সময় কাটিয়েছেন সকল এখানে যারা কর্মকর্তারা রয়েছেন, এবং সেই বিষয়টিতে বলা হচ্ছে যে যথাসময়ে হয়তো সব হজ যাত্রীকেই তারা পাঠাতে পারবেন, এবং যারা এই দেরি করলো তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তারা যদি সঠিক সময়ে আবার আবেদন না করেন তাহলে তাদের প্রত্যেকেরই বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এই তথ্যটি এখান থেকে হজ অফিস আমাদেরকে জানিয়েছেন। আর সকাল থেকে এখন পর্যন্ত মোট 1800 জন হজ যাত্রী আজকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন, এবং 400 জন হজ যাত্রী যেতে পারতেন কিন্তু তারা আসলে টিকিট কনফার্ম না করায় তাদের সিটগুলো ফাঁকা রেখেই বাকি 6টি বিমানের ফ্লাইট এবং সাউদিয়া এয়ারলাইন্সের মোট 6টি ফ্লাইট চলে গেছে, অর্থাৎ 400টি আসন ফাঁকা থেকেই তারা চলে গেছে। আর সন্ধ্যা 6টা 25 মিনিটে একটি ফ্লাইট যাওয়ার কথা ছিল, সেটি বাতিল হয়েছে। তবে পরবর্তীকালে আমরা জানতে পেরেছি যে সেই বাতিল হওয়া ফ্লাইটে প্রায় 200 জনের মতো যাত্রী ছিলেন, তাদেরকে অন্য একটি ফ্লাইটে দুপুর 1:55 মিনিটের একটি ফ্লাইটে তাদের অনেককেই তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অনেকের টিকিট কনফার্মও করা হয়েছে। তো মূলত যারা হজ যাত্রী তারা এখনো পর্যন্ত আসছেন, তাদের যে নির্দিষ্ট ফ্লাইট রয়েছে সেগুলোতে তারা যাচ্ছেন, এবং যারা যেতে পারেননি বাতিল হওয়া তাদেরকে পরবর্তী ফ্লাইটগুলোতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই তথ্য আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। তো এই ছিল সর্বশেষ। দর্শক, হজ যাত্রার সবশেষ খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তাপসির বাবু।
চলে যাচ্ছি পরের খবরে। বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে আগস্ট মাসকে কলঙ্কিত করেছে বিএনপি। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি নিজেরাই কর্মসূচি পণ্ড করে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে। এই মর্মান্তিক দিবসটি সপরিবারে বঙ্গবন্ধু হত্যা যেদিন হয়েছিল, সে 15ই আগস্ট তারা ভুয়া জন্মদিবস পালন করে কেক কেটে, এর প্রতি আমাদের ঘৃণা আছে। কিন্তু তাই বলে আমরা তাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছি না, একথা সঠিক নয়। আপনি দেখুন, মির্জা ফখরুলের সামনেই তারা নিজেরা নিজেদের প্রোগ্রাম পণ্ড করে, তারা নিজেরাই নিজেদের প্রোগ্রাম পণ্ড করছে। এখানে আওয়ামী লীগ বা সরকারের কোনো বিষয় এখানে নেই। নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে কোনো বিরোধ নেই এ কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর বিচার বিভাগকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে যে স্বপ্ন দেখেছিল বিএনপি তা ছিল ভুল। সকালে সরকারি কবি নজরুল ইসলাম কলেজ শাখার ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ১/১১ কুশীলবরা এখনো বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয়। তিনি জানেন তার মামলার ভবিষ্যৎ কি হবে। ডিলেটারি ট্যাকটিস করে মামলাকে বিলম্বিত করার অনেক চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দেখিয়েছেন, সব রকম চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছেন, তখন সর্বশেষ মামলার প্রসিডিং আর যাতে এগুতে না পারে, মামলা যাতে আর এগুতে না পারে, মামলার কার্যক্রম বন্ধ করতে থাকে, তার জন্য তিনি আজকে বিদেশে পালিয়েছেন। বিদেশে বসে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের আগামী নির্বাচনকে কিভাবে বিতর্কিত করা যায়। তারা জানে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্ভব না, তাই তারা আজকে ষড়যন্ত্র করছে। বিচার বিভাগ যখন ষোড়শ সংশোধনী রায় দিয়েছে, বিএনপি আজকে উৎফুল্ল। আজকে বিএনপি মনে করে বিচার বিভাগকে তারা ব্যবহার করতে পারবে, তাদের ক্ষমতার আসার সিঁড়ি হিসাবে বিচার বিভাগকে ব্যবহার করতে পারবে। বিএনপি সেরকম উৎফুল্লে আটখানা আজকে তারা। টাঙ্গাইলে কলেজ ছাত্র রাজন হত্যা মামলায় 12 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় দেন। পিপি জানায়, জমি নিয়ে বিরোধের জেরে 2014 সালের 13ই এপ্রিল ধনবাড়ী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। ওই দিনই 19 জনকে আসামি করে রাজনের বাবা ভুয়াপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে 12 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ 12 আসামির মধ্যে 8 জনের উপস্থিতিতে ফাঁসির আদেশ দেন আদালত। পলাতক 4 আসামিকে ধরতে তৎপরতা চালাচ্ছে পুলিশ। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজনের স্বজনরা। আমার ছেলেকে আমার সামনে, আমার ওয়াইফ, আমার মেয়ের সামনে মারছে। এই জন্য আজকে যে রায় হলো, এতে আমি খুবই খুশি। আমি সেজন্য খুবই খুশি, সুষ্ঠু বিচার পাইছি, আমি আল্লাহর উপরে খুশি। রায়ে 12 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। আজকে 8 জন হাজির আছে আর 4 জন পলাতক। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বিজ্ঞ আদালত যথাযথ রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট। নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। 1 দশক ধরে রাষ্ট্র 30 লাখ আদিবাসীর হিসেব দিয়ে আসছে। সেই হিসেবে আদিবাসী জনসংখ্যার অর্ধেক, প্রায় 15 লাখ নারী। আদিবাসী গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, গত 5 বছরে হত্যা, ধর্ষণ সহ নানা সহিংসতার শিকার প্রান্তিক এ নারী ও শিশুদের উপর সংঘটিত অপরাধের সংখ্যা 364টি। আর এসব ঘটনার 85% ঘটছে অ-আদিবাসী জনগোষ্ঠীর দ্বারা। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র বা প্রশাসনের উদাসীনতায় ভূমি থেকে উচ্ছেদের প্রথম পদক্ষেপ হিসেবে আদিবাসী নারীদের ওপর সহিংসতা চালানো হয়। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। প্রকৃতির সাথে নিবিড় আর সংগ্রামী জীবন। যুগ যুগ ধরে তাদের ঘরকন্যায় ছিল প্রশান্তি, কিন্তু নিশ্চিত এই জীবন আর নেই আদিবাসী নারী ও শিশুর। রাস্তাঘাট চলাফেরা আমাদের সমস্যা, যে সেগুলো যদি সরকারে আমাদের নিরাপদ দিয়ে দিত। আদিবাসী নারীরা বাইরে নিরাপত্তা পেলে আরো সংসারে উন্নতি করতে পারবো। গ্রামে স্কুলগুলো অনেক দূরে,
যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা হেঁটে যেতে হয়, তখন হয়তো কোনো চেতেলার বাঙালি দ্বারা আমি ধর্ষণের শিকার হতে পারি। ভাষাগত কারণ, প্রশাসনের অসহযোগিতা, ডাক্তার হচ্ছে পারিপার্শ্বিক রাজনীতির চাপের কারণে সে ওটাকে যে হ্যাঁ মেয়েটা ধর্ষিত হয়েছে এটা সে দিতে চায় না। আদিবাসী সংগঠনের তথ্য বলছে 2013 থেকে 17 সালের জুন পর্যন্ত 364 জন আদিবাসী নারী ও শিশু ধর্ষণ সহ নানা সহিংসতার শিকার হয়েছেন। প্রতি বছরই কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ বা গণধর্ষণের পর হত্যার মতো ঘটনা ঘটেছে। 13 সালে 4, 14-তে 7, 15-তে 3, 16-তে 6 এবং 17 সালে এখন পর্যন্ত 3 জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গবেষণা বলছে এসব ঘটনার 85% ঘটেছে অ-আদিবাসী জনগোষ্ঠীর দ্বারা, আর নিজস্ব জনগোষ্ঠীর মানুষের দ্বারা 13% নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। উদ্বেগজনক ব্যাপার হচ্ছে বাকি 2% ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে। ভূমি দখলের জন্য নারীদের উপর নির্যাতন করা হয়, যাতে করে সেই পরিবার সম্ভ্রম রক্ষার্থে, নারীর সম্ভ্রম রক্ষার্থে, নিজের মেয়ের সম্ভ্রম রক্ষার্থে যেন অন্য দেশে পালিয়ে যায়। আইনি সুবিধার অভাব ও বিচারহীনতার সংস্কৃতি আদিবাসী নারীকে আরো হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে মনে করেন আইনজীবীরা। আদালতের কাছে প্রতিকার চাওয়ার ব্যবস্থা, সেটা আবার আদিবাসী নারীদের জন্য কিছুটা হলেও ভিন্ন, কারণ তাদের নিজস্ব প্রথাগত ব্যবস্থা আছে, সমতলে আবার সেটা স্বীকৃত না। সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য তারা আরো বেশি সমস্যার মধ্যে পড়ছেন। এ ধরনের সহিংসতা উপেক্ষা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এইচডিজি অর্জনও সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মামলার অন্যতম আসামি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীর ভিডিও বার্তাকে কেন্দ্র করে হঠাৎ আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা সালমান শাহর মৃত্যু রহস্য। ভিডিও বার্তায় ওই নারী দাবি করেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছিল। ভিডিওটির মাধ্যমে নতুন মাত্রা পেতে পারে এই মামলা, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সালমানের সহকর্মীদেরও দাবি সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হোক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের। দেখেছো রানাকে নিয়ে আজ রানা ব্যারিস্টার হয়েছে। সালমান শাহ একটি নক্ষত্র, একটি আক্ষেপ, হাজারো ভক্তের হৃদয়ের ক্রন্দন, তার চলে যাওয়া বাংলা চলচ্চিত্রের অফুরন্ত ক্ষতি। চিয়ার্স করতে হলে রানাকে নিয়ে করতে হবে, আমার চিয়ার্স আমাকেই করতে দাও। মৃত্যুর 21 বছর পেরিয়ে গেছে, এরই মধ্যে এ নিয়ে জলও ঘোলা হয়েছে অনেক। তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি নিজেই আত্মহত্যা করেছেন, বিতর্ক ছিল, এখনো আছে। তবে সময়ের ব্যবধানে তা ভুলতেও বসেছেন ভক্তরা। কিন্তু হঠাৎ করে একটি ভিডিও বার্তায় আবারও আলোচনায় সালমান শাহর মৃত্যু রহস্য। সালমান শাহ আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। ভিডিও বার্তার রাবেয়া সুলতানা রুবি নিজেও সালমান হত্যা মামলার 8 নম্বর আসামি। সালমানের স্ত্রী সামিরা হকের ঘনিষ্ঠ সহযোগী এবং সালমান শাহ বিউটিশিয়ান। সালমান মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। ভেগে আছি আমার জানের উপর, আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন। 1996 সালের 6 সেপ্টেম্বর ইস্কাটনের বাসায় মারা যান বাংলা চলচ্চিত্রের এই অভিনেতা। তার আগের দিনও প্রেম পিয়াসী নামের একটি ছবির ডাবিং করেছেন তিনি। মৃত্যুর পর সালমানের বাবা একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে 11 জনকে আসামি করে মামলা দায়ের করেন মা নীলা চৌধুরী। আসামিরা হলেন তার স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, ধনাঢ্য ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, মুস্তাক ওয়াইদ, রিজভী আহমেদ ফরহাদ, খল অভিনেতা আশরাফুল হক ডন, নজরুল শেখ, ডেভিড, রাবেয়া সুলতানা রুবি ও সালমানের বাসার গৃহকর্মী আবুল হোসেন খান। 21 বছর পর লন্ডন প্রবাসী রুবির ভিডিও বার্তার মাধ্যমে সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটন হবে, এমনটাই আশা তার ঘনিষ্ঠ সহকর্মীদের। ওর বিচারের সুষ্ঠু তদন্তের জন্য যে বিষয়টা উঠে আসছে আমাদের যোগাযোগ মাধ্যমে, সেটাকে আমি মনে করি যে বিন্দু মাত্র হলেও যদি কোনো সুযোগ থাকে তাহলে সঠিক বিচার হওয়া উচিত এই ব্যক্তির জন্য, এই মহানায়কের জন্য। আমার হাজবেন্ড চ্যানলিন চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল। এদিকে ভিডিও বার্তাটিকে ঘিরে মামলার তদন্ত কাজ এগিয়ে নেওয়ার কথা জানালেন সংশ্লিষ্টরা। তদন্তকারী কর্মকর্তার আসামিকে গ্রেপ্তার করার রাইট আছে, কিন্তু আমরা কখনোই দেখি নাই যে জিজ্ঞাসাবাদ করবে আদালতের অনুমতি নেই, সেটাও কখনো দেখি নাই।
তো আমি এই তদন্তকারী সংস্থা যারা আছেন, নতুন একটা সংস্থা, আমরা আশা করি তারা নিশ্চয়ই আইনগতভাবে যেভাবে প্রয়োজন হয় সেভাবে যাবেন। মৃত্যুর পর সালমান শাহর স্ত্রী সামিরা হক মামলার অন্যতম আসামি মুস্তাক ওয়াহিদ নামের এক ধনাঢ্য ব্যবসায়ীকে বিয়ে করেন। স্বামীর সঙ্গে বর্তমানে তিনি বসবাস করছেন থাইল্যান্ডে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় মামলার বিচার কাজে ধীরগতি দেখা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে 53তম তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক এ কথা বলেন। দ্রুত মামলা নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল 2 চালু করা প্রয়োজন মনে করেন তিনি। সবশেষ প্রকাশিত প্রতিবেদনে খুলনার 8 আসামির বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। 8 আসামির মধ্যে রয়েছেন 6 জন জেলে রয়েছেন, পলাতক একজন এবং অপর আসামি গত 5 জুন জেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গ্রেপ্তারকৃত 6 আসামি খুলনার আমজাদ হোসেন, মোজাহার আলী শেখ, সহর আলী সর্দার, আতিয়ার রহমান, মোতাসিম বিল্লাহ ও কামাল উদ্দিন। 7 জন গ্রেপ্তার হয়েছিল, একজন পলাতক। গ্রেপ্তারকৃতদের মাঝে একজন মোহাম্মদ আশরাফ শেখ গ্রেপ্তারকৃত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। অপরাধের ধরন অবৈধ আটক, হত্যা, লুণ্ঠন ও বাড়িঘর পুড়িয়ে দিয়ে ধ্বংস করা। আবার 2টো ট্রাইব্যুনাল করে এই মামলাগুলোকে তড়িৎ বিচার কার্য সম্পন্ন করা উচিত। দুপুরের সময় আরো থাকছে। নরসিংদীর মেঘনাপাড়ের 15টি গ্রামের মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি সহ ঘরবাড়ি, নেই স্থায়ী ব্যবস্থা। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত মুক্তামণির শনিবার অস্ত্রোপচার করা হবে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন। সকালে ঢাকা মেডিকেলের সংবাদ সম্মেলনে তিনি জানান অস্ত্রোপচারটি বেশ চ্যালেঞ্জিং। এ সময় চিকিৎসকরা আরও জানান বায়োপসি রিপোর্টে মুক্তামণির রক্তনালীতে টিউমার পাওয়া গেছে। সাতক্ষীরা সদরের বাসদহ গ্রামের দক্ষিণ কামারবায়সা গ্রামের ইব্রাহিম হোসেন ও আসমা খাতুন দম্পতির মেয়ে মুক্তামণি প্রায় 10 বছর আগে বিরল রোগে আক্রান্ত হয়। এতে মুক্তার ডান হাত ফুলে যায়, এরপর পচন ধরে। হাতের পাশাপাশি বুকের একাংশেও ছড়িয়ে পড়ে এই রোগ। সম্প্রতি তাকে নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রচারের পর নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই 13 সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছেন। আগামী শনিবার আমরা সকাল 8টায় মুক্তামণির অপারেশন করব। আমি আগেও বলছি, এখনো বলছি, এই অপারেশনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর সমস্ত সতর্কতা অবলম্বন করেই আমরা অপারেশনে যাব এবং সেগুলো কিন্তু আমরা তার বাবা মাকে আমরা সবাই মিলে সবকিছু এক্সপ্লেন করেছি যে এমনকি রোগীর টেবিলেও, অপারেশন টেবিলও খারাপ হয়ে যেতে পারে। এই হাতটা হয়তো আগের মতো আর হবে না, কারণ দীর্ঘ 10 বছর হাত ইউজ হচ্ছে না। নিয়ম হলো যে আপনি আমার নর্মাল হাতে যদি আমরা ইউজ না করে দেখবেন যে 6 সপ্তাহ পরে আপনারা ইউজ করতে পারছেন। যদি দেখা যায় যে এটা করতে গিয়ে সিচুয়েশন এরকম দাঁড়ায় যে আপনার ইভেন জীবন রক্ষার জন্য হাতটাও কেটে ফেলতে হয়, তাহলে আমাদের সেটাও মাথায় আছে। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার প্রায় অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে শূন্য রয়েছে প্রধান শিক্ষক সহ শতাধিক শিক্ষকের পদ। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা, আর বিদ্যালয়ের সার্বিক পরিচালনায় হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, দ্রুত শিক্ষক সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পলাশ রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির কাঠালিয়ায় নিয়ামতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাত্র 2 জন শিক্ষক দিয়ে চলছে 80 জন শিক্ষার্থীর পাঠদান সহ বিদ্যালয় পরিচালনা। একই অবস্থা উপজেলার দত্তর পশারিবুনিয়া, উত্তর মরিচাবুনিয়া ও উত্তর চেচরি সহ বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের। এছাড়া 35টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও 12 জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমাদের স্যার নেই, তাই আমাদের 6টা ক্লাস ঠিকমতো হয় না।
আমাদের স্কুলে মাত্র 2 জন টিচার, তাই আমাদের স্কুলে লেখাপড়া হয় না, তাই আমাদের স্কুলে অনেক টিচার দরকার। আমাদের স্কুলে একজন স্যার ভালো মতন ক্লাস হয় না। শিক্ষকরা জানান বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও শিক্ষক সংকটের কোনো সমাধান হয়নি। এতে বিদ্যালয়ের সার্বিক পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে তাদের। মানসম্পন্ন শিক্ষা যেটা বর্তমান সরকারের লক্ষ্য, এদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি শিক্ষকের অভাবে। একটা স্কুলে যদি একা কোনো টিচার সব ক্লাস নিতে চায় তাহলে অবশ্যই সে পারফেক্ট ভাবে ক্লাস নিতে পারবে না। তবে সংকট সমাধানে দ্রুত সময়ের মধ্যে তালিকা করে বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণী হওয়ার কারণে তাদের নিয়োগ জটিলতা সৃষ্টি হয়েছে। আশা করা যাচ্ছে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের সকল শূন্যপদ অবিলম্বেই পূরণ হয়ে যাবে। জেলা শিক্ষা অফিসের তথ্য মতে কাঠালিয়ায় 132টি প্রাথমিক বিদ্যালয়ে 13,448 জন শিক্ষার্থী রয়েছে। এর বিপরীতে মোট শিক্ষকের পদ রয়েছে 589টি। সময় সংবাদ, ঝালকাঠি। নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের মেঘনা পাড়ের 15টি গ্রামের মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন। প্রতি বছরই মেঘনার গর্ভে বিলীন হচ্ছে এসব গ্রামের ফসলি জমি সহ ঘরবাড়ি। বছরের পর বছর ধরে ভাঙন চলায় সব হারিয়ে সর্বশান্ত নদীপাড়ের মানুষ। ভাঙন রোধে নেওয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা। আশিকুর রহমান পিয়ালের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরু থেকেই নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীতে শুরু হয়েছে নদী ভাঙন। অব্যাহত নদী ভাঙনে হুমকির মুখে চরাঞ্চলের 4টি ইউনিয়নের 15টি গ্রাম। বছরের পর বছর চলা নদী ভাঙনের কবলে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাট ও বসতভিটা। ইতোমধ্যে চাঁদপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের 70টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সহায় সম্পদ হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এখানকার অনেক মানুষ। ক্ষতিগ্রস্তদের আশঙ্কা, স্থায়ীভাবে ভাঙন ঠেকানো না গেলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বেন তারা। আমরা আর কোন থাকবার জায়গা নাই, আমরা এখন মনে করেন আমরা ঢাকা চলে যাবো, তারা দিয়ে থাকতে হইব। জমিন জমা অগাঙ্গে নিচ্ছে, বাড়ি ঘর নিচ্ছে, তখন তারা অস্থির হন, আমরা কোথায় যাবো, কোথায় কি করিব। কোনো খাওয়ান টাওয়ান নাই, আমরা ঘরে ঘুমাইতেছি না, থাকতেছি শহর মাঝে থাকতেছি, আমরা বাড়ি ঘর নাই। সরকারের যদি কোনো একটা বাঙ্গার একটা নির্ধারণ দিত, বান দিত, তাইলে একটা থাকার বন্দোবস্ত থাকতো। জনপ্রতিনিধির অভিযোগ, চরাঞ্চলের এসব ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। নদী ভাঙন কবলিত মানুষের পক্ষ থেকে আমি সরকারের আন্তরিক সহযোগিতা আশা করি এবং দ্রুত যাতে আমাদের এই বাঁধটা নির্মাণ হয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে চরাঞ্চলের ভাঙন কবলিত নদীটির রক্ষায় প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই বাস্তবায়ন করা হবে। আমরা চেষ্টা করতেছি আমাদের তরফ থেকে যে এইগুলা যেন খুব তাড়াতাড়ি মানে প্রক্রিয়ার মধ্যে অনুমোদন হয় এবং সেগুলো আমরা বাজেটের মধ্যে আসে, আমরা তখন এই কাজগুলো তাড়াতাড়ি নিতে পারবো। মেঘনা রাক্ষসে থাবায় গত কয়েক বছরে চাঁদপুর ইউনিয়নের 900 বাড়ি সহ 2000 একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, নরসিংদী। চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় 324তম শাখার কার্যক্রম চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গতকাল নতুন শাখাটির উদ্বোধন করেন দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির চেয়ারম্যান আরস্তু খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, নতুন এই শাখার মাধ্যমে গ্রাহক স্বার্থ সুরক্ষার পাশাপাশি এলাকাভিত্তিক অর্থনীতির উন্নয়নকে অগ্রাধিকার দেবে ইসলামী ব্যাংক। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের সুবিধার জন্য নতুন এই শাখায় আলাদা ডেস্ক রাখা হবে বলেও জানায় ব্যাংক কর্তৃপক্ষ। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর খালগুলোর ওপর নির্মিত বক্স কালভার্টের কারণে বর্জ্য জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, দাবি ওয়াসার। ভিন্ন মত নগর বিশেষজ্ঞদের। দেশের হাসপাতালগুলোর আউটডোর চলে মেডিকেল অফিসার দিয়ে, রোগী দেখেন না কোনো সিনিয়র চিকিৎসক, বিএমএর উদ্বেগ। বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুকে সঠিক পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বললেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলের ভুয়াপুরে কলেজ ছাত্র রাজন হত্যা মামলায় 12 জনের ফাঁসির আদেশ, 4 আসামি পলাতক। এবং ভিডিও বার্তাকে কেন্দ্র করে ফের আলোচনায় সালমান শাহ মৃত্যু রহস্য, আলামত হিসেবে নিয়েছে পিবিআই, নজরদারিতে আসামিরা।
দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ে।